রক্তচাপা। প্রিয়তা প্রণয়ের চোখের দিকে তাকালো। প্রণয়কে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়েই নিজেই ঝাঁপিয়ে পড়ল তার বলিষ্ঠ বুকে। প্রণয় একটু থমকালো। প্রিয়তা সেই ছোট্টবেলার মতো প্রণয়ের শার্ট খামচে ধরে জড়িয়ে জড়িয়ে কাঁদছে। প্রণয়ের শার্টের নাকের পানি, চোখের পানি সব মুছে দিচ্ছে। প্রিয়তার কান্না দেখে প্রণয়ের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। বলতে ইচ্ছা করছে, এই মেয়ে তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমারও কষ্ট হয়। প্রিয়তা শার্ট ছেড়ে দিয়ে জড়িয়ে ধরল, কিন্তু ভালোভাবে ধরতে হলে তাকে একটু বেগ পেতে হবে। এই কান্না শুধু আজকের ভয়ের চাপ নেই, গত 22 মাসে জমে থাকা সমস্ত কান্নাই যেন নোনা পানির স্রোত হয়ে নেমে আসছে। এই প্রায় 2 বছরে কত শতবার ইচ্ছে হয়েছে এই মানুষটার বুকে মুখ লুকিয়ে কাঁদতে, কিন্তু সে পারেনি। কি ভীষণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, কিন্তু আজ আর সে নিজেকে সামলাতে পারল না। বাহুবন্ধনে আবদ্ধ ছোট্ট দেহটা তিত্তির করে কাঁপছে। কান্নার তীব্রতায় হেসকি উঠে গেছে। প্রণয় যতটা সম্ভব নিজেকে সামলে নিয়ে প্রিয়তার মাথায় হাত রাখলো। ধীরে ধীরে তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিল। প্রিয়তা এতে অনেক কষ্ট পেল। মনে মনে বলল, আমি তো তোমার কাছে কিছু চাইনি প্রণয় ভাই, শুধু একটু কেঁদে নিজেকে হালকা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি প্রমাণ করে দিলে আমার জন্য তোমার মনে সামান্য মায়াটুকুও নেই। তাচ্ছিলের হাসি হেসে মনে মনে বলল, থাকার কথাও তো নয়, ভালোবাসা তো শুধু আমার একার। তুমি তো অন্য নারীর স্বামী, আমাকে কেন কাঁদতে দেবে তোমার বুকে? প্রণয় সরিয়ে দিয়ে আলতো হাতে চোখ মুছে দিল। তারপর বলল, কিছু হয়নি তোর, আমি আছি। তোর রেস্ট নে, আমি আসছি। বলে বাইরে চলে গেল। প্রিয়তা বালিশে মুখ গুজে দিয়ে ঢুকরে কেঁদে উঠল। সে বারবার ভুলে যায় যে এই মানুষটা তার নয়। রাত 4:20। প্রণয় বাইরে এসে পাশের দেওয়ালে জোরে জোরে কয়েকটা ঘুষি মারল। মনে মনে বলল, যদি পারতাম তোর হাতে আমার কলিজাটা তুলে দিয়ে বলতাম, দেখ সেখানে ছাই ছাড়ার কিছুই নেই। প্রণয় নিজেকে সামলালো। পাশের ঘর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আবার রুমে এলো। প্রিয়তা উবুর হয়ে শুয়ে আছে। প্রণয় পাশে বসলো। ধীরে ধীরে টি শার্ট পিঠের দিকে একটু তুলল। ক্ষতগুলো চোখে পড়তে মস্তিষ্কে হিংস্রতা জেগে উঠল। কে যেন জামাটা তুলে দিয়েছে। বুঝতে পেরে প্রিয়তা লাফিয়ে উঠে পিছনে ফিরে চাইল। প্রণয় শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। প্রিয়তার চোখ নামিয়ে নিয়ে বলল, আমি পারবো। প্রণয় কপালে ভাঁজ ফেলে তুলোয় স্যাভলন লাগিয়ে প্রিয়তার হাতে দিল। প্রিয়তা হতভম্ব হয়ে গেল। সত্যি তো, সে তো নিজের পিঠ দেখবে কি করে, অথচ পিঠটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। প্রণয় বলল, কি হলো, লাগা? প্রিয়তা মাথা নিচু করে নিল। ওর থেকে তুলো নিতে নিতে প্রণয় বলে উঠল, তুই এতটাও বড় হয়ে যাসনি। প্রণয়ের কথার অর্থ বুঝতে পেরে প্রিয়তার মনে হলো ভেতরটা কেউ খামচে ধরেছে। সে মনে মনে তাচ্ছিলের হাসি হেসে বলল, সবকিছু কেন এভাবে বদলে গেল প্রণয় ভাই? যদি সেই ছোটবেলাটা না যেত, বা সেই মধুর দিনগুলো আবার যদি ফিরে পেতাম, আপনি শুধু আমারই থাকতেন যদি। এসব ভাবতে ভাবতেই চোখ দিয়ে কয়েকটা ফোঁটা পানি গড়িয়ে পড়ল প্রণয়ের হাতে। প্রণয় দেখল কয়েক পলক প্রিয়তার চোখের দিকে। সে বুঝতে পারল তার প্রিয়তমা কি ভাবছে। প্রণয়ও মনে মনে সম্মতি জানিয়ে বলল, ঠিকই বলেছিস, সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম, আগের চেয়ে অনেক বেশি তোকে আগলে রাখতাম। না না, তোকে নিয়ে দূরে চলে যেতাম, আর ওইসব বিষাক্ত দিন আসতোই না। প্রণয় প্রিয়তার টি শার্ট তুলল। পিঠে পুরুষালী স্পর্শ পেতেই প্রিয়তার সারা শরীর শিরশির করে উঠল। অত্যন্ত ফর্সা পিঠে আঘাতের দাগগুলো কালশিটে নীল হয়ে আছে। কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ভেতরটা জ্বলে উঠল প্রণয়ের। তুলোটা একটু চেপে ধরতেই প্রিয়তা চিৎকার করে আবার কেঁদে দিল। শক্ত করে জড়িয়ে ধরল প্রণয়ের গলা। এবার আর প্রণয় সরিয়ে দিল না, বরং আরো কাছে টেনে নিল। ধীরে ধীরে ক্ষতগুলোর উপর স্যাভলন লাগিয়ে টি শার্টটা নামিয়ে দিল। তারপর বলল, ঘুমিয়ে বড় রক্তচাপা। প্রিয়তার নীলাপ চোখে তাকালো, কিন্তু হায়, কোনো অনুভূতি দেখতে পেল না। প্রিয়তার মাঝে মাঝে নিজের কাছেই খারাপ মেয়ে মনে হয়। সে একটা বিবাহিত পুরুষের মাঝে ভালোবাসা খোঁজে। এসব ভাবতে ভাবতেই তার চোখ বন্ধ হয়ে এলো। অন্যদিকে প্রণয় বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সূর্যের আলো ফুটছে। পৃথিবীতে আরেকটি নতুন দিনের সূচনা হলো। প্রণয় উদিত সূর্যের দিকে তাকালো। দিনের প্রথম সূর্য কিরণ আশ্রে পড়ছে প্রণয়ের চোখ মুখে।
সেদিকে তাকে প্রণয় বলল, হোগো আকাশ, দেখছো তুমি সে আমাকে কিভাবে কষ্ট দিচ্ছে? আমি শারীরিক মানসিক সকল যন্ত্রণা সয়ে নিচ্ছি শুধু তার মুখের পানেছে, শুধুই তাকে নিরাপদ রাখার জন্য। কারণ সে ভালো থাকলে আমি ভালো থাকি। কিন্তু আমি যে ওর কষ্ট, ওর চোখের পানি সহ্য করতে পারছি না, সে হয়তো কোনোদিনও জানবে না আমি 15টা বছর অপেক্ষা করছি শুধুই তার ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আমার ভাগ্য আমাকে আমার ধৈর্যের ফল এইভাবে দেবে কখনো ভাবিনি। সে আবারও আকাশের দিকে চেয়ে বলল, তুই জেনে রাখিস প্রিয়তমা, আমার ভঙ্গুর হৃদয়টা যদি কোনো এক সময় ভালোবাসার তৃষ্ণায় মরেও যায়, তবু সেই ধ্বংস বসেছেও তোর পাশ। তুই ছড়িয়ে আছে সে দেহ মনের সর্বত্র। আমি যে সর্বহারা নিঃস্ব একজন মানুষ। হয়তো বাইরে থেকে দেখলে মনে হবে আমি অত্যন্ত সুখী মানুষ, কিন্তু তার আগে জানে আমি কতটা নিঃস্ব। কিন্তু এত কিছুর মধ্যে আমি তো জানি আমার রক্ত জবা আমাকে কতটা ভালোবাসে। তার ভাষা ভাষায় নীলাভ চোখে আমি নিজের জন্য ভালোবাসার সাগর দেখেছি, যেমন সকল অসম্পূর্ণতার মধ্যে এক টুকরো পূর্ণতার সুখ। এটা সে ভেবে এক চিলতে হাসলো, আবার বলল, হে আবরার শিকদার প্রণয় তার রক্ত জবার জন্য সবকিছু করতে পারে। এরকম এক কেন, 100 জন্মও সে ধরে থাকবে, তবুও তার গায়ে ফুলের টোকাও লাগতে দেবে না। প্রয়োজনে নিজেকে জ্বালিয়ে পড়ে নিঃশ্বাস করে দেবে, সকল আঘাতে নিজের বুক পেতে দেবে, তবুও তার প্রাণের গায়ে আঘাত আসতে দেবে না। আল্লাহর কাছে আমার একটি চাওয়া, তুমি আমার না হলেও শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার চোখের সামনে থেকো। তোমার ওই জাত মুখটা দেখে সকল দুঃখ পুষিয়ে নেওয়া যায়। ওরা এমন কেন করে বলো তো? কি হতো আমাদের একসাথে থাকতে দিলে? প্রয়োজন আমি ওদের কেনা হয়ে সারা জীবন কাটিয়ে দিতাম। এসব ভেবে প্রণয়ের বন্ধ চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা ব্যথাতুর অশ্রুকণা। প্রণয় ছাদ থেকে যেতে যেতে ফোনটা বের করে সুইচ অন করতেই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে প্রহেলিকার নামটা জ্বলজ্বল করছে। প্রণয় একটু বিরক্ত হলো, কিন্তু সে সব পাত্তা না দিয়ে ফোনটা রিসিভ করল। হ্যালো, বলল প্রণয়। ও পাশ থেকে প্রহেলিকা উদ্ঘৃণ্য কণ্ঠে বলল, প্রণয়, প্রণয় ভাবশীল কণ্ঠে বলল। হুম। প্রহেলিকা উত্তেজিত স্বরে বলল, কোথায় তুমি? সারা রাত কোথায় ছিলে? আমি কতগুলো ফোন দিয়েছি, কিন্তু ফোন কেন অফ করেছিলে? তুমি জানো আমার কত চিন্তা হয়েছে? প্রণয় দীর্ঘশ্বাস ফেলে বলল। আসছি আমি। প্রহেলিকা বলল। কোথায় তুমি এখন? প্রণয় শুধু বলল, বাগান বাড়িতে। বলে ফোন কেটে দিল। শুদ্ধ আর প্রহেলিকার চোখ মুখে লেগে আছে হিংস্রতার ছাপ, প্রতিহিংসা আর ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা। দুজনেই জ্বলে যাচ্ছে। শুদ্ধ পাশের দেওয়ালে লাথি মেরে বলে উঠল, এত কিছু করে ওদের আলাদা করতে পারছি না। সে নিজের মাথার চুল টেনে ধরল, প্রহেলিকার দিকে তেড়ে গিয়ে বলল, তুমি কেমন বউ? হ্যাঁ, স্বামীর মনে নিজের জন্য জায়গা করে নিতে পারো? কেমন বউ তুমি? কি লাভ হলো তোমার সাথে এত কাঠখড় পুড়িয়ে বিয়ে দিয়ে? প্রহেলিকা দ্বিগুণ রেগে গিয়ে বলল, তুমি কি করেছো? তুমি কেন পারোনি এতদিনেও প্রিয়তাকে বিয়ে করতে? এখনো সময় আছে, যত তাড়াতাড়ি সম্ভব যে কোনোভাবে প্রিয়তাকে বিয়ে করে নাও। একবার বিয়ে হয়ে গেলে প্রণয় আর প্রিয়তা কিছুই করতে পারবে না। শুদ্ধ কাট কাট স্বরে বলে উঠল। তুই আমার প্রিয়তার থেকে দূরে থাকবি, তুই বড় বিপজ্জনক। প্রহেলিকা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই একটা মেয়ে আমার গোটা জীবনটাই নষ্ট করে দিল। আমার জীবন থেকে সুখ শান্তি সব কেড়ে নিল। আমার ভালোবাসার প্রণয়কে কেড়ে নিল। ওর জন্যই প্রণয় আমাকে ভালোবাসে না। কালই সব কিছু শেষ করতাম, কালই সব কিছুর প্রতিশোধ নিয়ে নিতাম, কিন্তু প্রণয় সব নষ্ট করে দিল। শিকদার বাড়ির পরিবেশ থমথমে, কারণ কিছুক্ষণের মধ্যেই পৃথার বিদায় হবে। বাবা মা চাচা চাচিদের সালাম করে নিল পৃথা। অনুশ্রী বেগম তো কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। পৃথা ওর মাকে জড়িয়ে ধরে বসে আছে। বাড়ির সবার মন বিষণ্ণ। প্রথম তার দিকে তাকিয়ে বলল, কাঁদিস না বনু, তোকে সারা জীবনের জন্য পাঠিয়ে দিচ্ছি না তো, আবার আসবি তো তাই। পৃথা ওর মেজ দাদানের বুকে ঝাঁপিয়ে পড়ল। প্রথমও বোনের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। সমুদ্র ও অরণ্য নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তারা যে তাদের আবুকে ভীষণ ভালোবাসে। প্রেমেরও মন কিছুটা খারাপ, কিন্তু সে অন্যদের মতো মেলোড্রামা করতে পারে না, তাই পরিবেশ স্বাভাবিক করতে বলে উঠল, তোমরা এত কাঁদছো কেন?
এতদিন আমরা কেঁদেছি, এবার সাদিক ভাইয়ের পালা, সে কাঁদবে। তো তোমরা কেন কাঁদছ? সাদিক সহ সবাই এই গম্ভীর পরিস্থিতিতে ঠোঁট টিপে হাসলো, কিন্তু পৃথা এসব গায়ে মাখলো না। সে সোজা গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। প্রেমও আপুকে জড়িয়ে ধরে বলল, আপু এইভাবে কাঁদলে কিন্তু তোর মেকআপ নষ্ট হয়ে যাবে। পৃথা আরো জোরে কেঁদে উঠল। এসব দেখে প্রহেলিকা, প্রেরণা, পরিণীতা, সারা, চিত্রা, কুহু সবাই মন খারাপ হয়ে গেল। কিন্তু যা নিয়ম তা তো করতেই হবে। প্রথম গাড়িতে ওঠার জন্য তাড়া দিতে পৃথা বলে ওঠে, বড় দাদান কোথায়? এবার সবার টনক নড়ল। কালকে ওভাবে বেরিয়ে যাওয়ার পর প্রণয়কে আর দেখা যায়নি। অনুশ্রী বেগম চিন্তিত হয়ে বললেন, কোথায় গেল আমার ছেলেটা? পৃথা আবার বলল, প্রিয় কোথায়? পরি আর প্রিয় আমার সাথে যাবে। এবার সবাই অবাক হলো। সত্যি তো, প্রিয়তা কোথায়? তাকেও তো কাল থেকে দেখা যায়নি। শুদ্ধ বলল, ওরা দুজন একটু আগেই বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। এই কথা শুনে সবাই আশ্বস্ত হলো, কিন্তু পরিণীতা ভ্রু কুঁচকালো। ভাবলো শুদ্ধ ভাই মিথ্যা কথা বলছে কেন। ওদের কথার মাঝেই প্রণয়ের গাড়িটা বাড়ির গেট দিয়ে ঢুকলো, সাথে প্রিয়তা। ওদের দুজনকে একসাথে দেখে সবাই ভীষণভাবে রাগান্বিত হলো। পৃথা ছুটে এসে প্রণয়কে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। প্রণয়ও বোনের মাথায় স্নেহের হাত রাখলো, যার অর্থ আমি আছি তোর পাশে। প্রণয় স্বল্পভাষী, তাই মুখে কিছু বলল না। সে ধরে ধরে পৃথাকে সাদিকের পাশে বসিয়ে দিল। সবাই চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে আছে। পরিণীতা ও প্রিয়তা যাবে তার সাথে। পরিণীতা সব আগে থেকে গুছিয়ে নিয়ে নিচে নেমেছে, কিন্তু প্রিয়তা না যাওয়ার জন্য গাইগুই করতে শুরু করলো। প্রিয়তা বলল, আমার ভালো লাগছে না মেজপু। পরি আপু তো যাচ্ছে, কিন্তু আমি যাব না। প্রেরণা ধমক দিয়ে বলল। চুপচাপ গাড়িতে গিয়ে বস। প্রিয়তা বলল। আমি কিছু রেডি করতে পারিনি। পরিণীতা বলল, আমি যা নিয়েছি তাতেই আমাদের দুজনের হয়ে যাবে। আর কোনো বাহানা খুঁজে পেল না প্রিয়তা। নিরুপায় হয়ে পরিণীতার পাশে গিয়ে বসল। পরপর 10টা গাড়ি শিকদার বাড়ির সীমানার বাইরে বেরিয়ে গেল। যতক্ষণ দেখা যাচ্ছিল প্রিয়তা মুখ বের করে শুধু প্রণয়কেই দেখছিল। বর্তমানে শিকদার বাড়ির পরিবেশ একেবারে শান্ত। চার পর্দার গিন্নিরা বিষণ্ণ মনে নিজেদের ঘরে বসে আছেন। বাড়ির প্রায় সব অতিথি চলে গেছেন। এখন শুধু বাড়ির ছেলেমেয়েরা আর কিছু সার্ভেন্ট রয়ে গেছে। এটাই শিকদার বাড়ির আসল দৃশ্য। পূর্ণতা, ইনায়া, কুহু আর চিত্রা থেকে গেছে, কারণ কালকে পৃথার বৌভাত তারা এখান থেকেই যাবে। যেহেতু পরিণীতা আর প্রিয়তা নেই, তাই কুহু আর চিত্রা পরিণীতার ঘরে, আর ইনায়া ও পূর্ণতা প্রিয়তার ঘরে ঘুমাবে। সকলে চলে যাওয়ার পর প্রণয় নিজের ঘরে গেল। সে ভীষণ ক্লান্ত। একটা মানুষ আর কতটুকু সহ্য করতে পারে? সে কাল থেকে একটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। এক্ষুনি তাকে গোসল করতে হবে। গায়ের কালো শার্টটা খুলতেই কাল রাতের সব কথা মনে পড়ল। এই শার্টেই তার প্রিয়তার লেপ্টে ছিল। প্রণয় নিজের নাকের কাছে নিয়ে কিছুক্ষণ ঘ্রাণ নিল প্রাণ ভরে, তারপর আলমারিতে যত্ন করে রেখে দিল। এই সকল দৃশ্য দূর থেকে দেখলো প্রহেলিকা। চোখে তার পানি চলে এলো। প্রণয় ওয়াশরুমের দিকে পা বাড়াতেই প্রহেলিকা বলল, প্রণয় শুনো। প্রণয় দাঁড়িয়ে গেল, পিছনে ফিরে প্রহেলিকার দিকে তাকালো। প্রহেলিকার কাছে এসে টলমলে চোখে বলল, কাল রাতে কোথায় ছিলে তুমি? তোমাকে কত ফোন করেছি, কত চিন্তা হয়েছে জানো? প্রণয় বলল। কাল একটা ইম্পর্ট্যান্ট কাজে বাগান বাড়ি ছিলাম। প্রণয়ের কথা শুনে প্রহেলিকার মনে মনে ফুঁসছে। সে বলল, ওহ তাহলে চলো। প্রণয় ভ্রু কুঁচকে বলল, কোথায়? প্রহেলিকা ওয়াশরুমের দিকে ইশারা করলো। প্রণয় মনে মনে ভীষণ বিরক্ত হলো। রাগে জ্বলে উঠলো বলা চলে, কিন্তু মুখে কিছু প্রকাশ করলো না। ঠিক আছে, চলো। প্রহেলিকা বাঁকা হাসলো, মনে মনে বলল, তোমার সব কিছুতেই আমি আমার অধিকার প্রতিষ্ঠা করে রেখেছি। একদিন তোমার মনেও জায়গা করে নিব, এর আগ পর্যন্ত না হয়। বলে আবারও হাসলো। শিকদারদের বাগান বাড়ির বেসমেন্টে অন্য একটি কক্ষে 4 জন লোক হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে। তাদের চোখ মুখে প্রাণ ভিক্ষার আকুতি। তাদের আশেপাশে গোটা 10 কালো পোশাক পরিহিত লোক দাঁড়িয়ে আছে। তখন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো প্রণয়। তার মুখে ভালোবাসা, হিংস্রতা, দয়া, মায়া কোনো কিছুরই ছাপ নেই। প্রণয় সামনের চেয়ারে পায়ের ওপর পা তুলে বসলো। প্রিয়তাকে প্রথম যে ছেলেটা আঘাত করেছিল তার চোখের দিকে গভীর দৃষ্টি দিল।
ছেলেটা এই গভীর বাদামি চোখ জোড়ার দিকে তাকে আটকে উঠল। কিছু একটা ছিল ওই চোখে যা সে সহ্য করতে পারল না। তারা চারজনই বুঝে গেছে আজই তাদের অন্তিম দিন। প্রণয় তার অ্যাসিস্ট্যান্ট জাভেদকে অত্যন্ত শান্ত স্বরে বলল, যাও নিয়ে আসো। এতক্ষণ ধরে জাভেদ প্রণয়ের পাশে দাঁড়িয়েছিল। প্রণয়ের কণ্ঠ শুনতেই চমকে উঠল। করুণ দৃষ্টিতে সামনের চারজনের দিকে তাকিয়ে চলে গেল। প্রণয় এখনো শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। জাভেদ একটি পাত্রে গরম ফুটন্ত তেল আর একটি বড় রামদা নিয়ে হাজির হলো। রামদাটি প্রণয়ের দিকে কাপা হাতে এগিয়ে দিল। দুজন লোক এসে গরুর হাড্ডি কাটার মোড়তে লোকটার হাত দুটো চেপে ধরল। প্রণয়ের চোখের শান্ত ভাব কেটে গিয়ে হঠাৎ করে হিংস্রতা জেগে উঠল। সে হিংস্র কণ্ঠে বলল, কে পাঠিয়েছে তোদের? লোকটা কিছু না বলেই মাথা নিচু করে রাখলো। এতে যেন প্রণয়ের রাগের বাঁধ ভেঙে গেল। সে এক কোপে লোকটার হাত কবজি থেকে আলাদা করে দিল। ভয়ানক কণ্ঠে বলল, তুই আমায় খুন করার চেষ্টা করলেও তোকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুই প্রণয় শেখদারের সবচেয়ে দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছিস। যে হাত দিয়ে তুই আমার রক্তচাপকে আঘাত করেছিলে সেই হাত তোর শরীর থেকে আলাদা করে দিলাম। এই দৃশ্য দেখে জাভেদের প্রাণ যায় যায় অবস্থা। প্রণয় তেলের বাটি হাতে নিল। আবারও দুজন লোক এসে সামনের লোকটার চোখের পাতা মেলে ধরল। প্রণয়ের সুন্দর মুখটা বিবর্ষ ভয়ানক দেখাচ্ছে। প্রণয়ের লোকটার চোখের মণিতে গরম তেল ঢেলে দিল। লোকটা যন্ত্রণায় ছটফটিয়ে চিৎকার করে উঠল। এই দৃশ্য দেখে জাভেদ সহ বাকি তিনজন জ্ঞান হারালো। প্রণয়ের মাথায় তখন রক্ত চেপে আছে। সে গার্ডদের বলল, এদের সবাইকে জাগিয়ে তোলো। যেমন কথা তেমন কাজ। গার্ডরা সবার চোখে মুখে পানির ঝাপটা দিল। প্রণয় হিংস্র দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। লোকটা ঘর কাঁপিয়ে চিৎকার করে যাচ্ছে। তার হাত থেকে গড়িয়ে পড়া রক্তের ফ্লোর ভেসে যাচ্ছে। প্রণয় আবারও দাটা হাতে তুলে নিল। একে একে বাকি তিনজনেরও একই অবস্থা করলো। তারপর তিনজনের হাতে দেহগুলো টুকরো টুকরো করলো। সে তার নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। কাজ শেষ হতেই জাভেদকে বলল, পোষা কুকুরগুলোকে এদের মাংস রান্না করে খাইয়ে দাও। এসব হিংস্রতা দূর থেকে দুজন দেখছিল। শুদ্ধের মুখে ফুটে উঠল বাঁকা হাসি, আর প্রহেলিকার চোখ মুখে ফুটে উঠল ভয়, আতঙ্ক। এইসব দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। ঘড়ির কাঁটায় দুপুর 1টা। প্রেম পেন্টিং করছে ভীষণ মনোযোগ দিয়ে। সে এখন আর্টিস্ট। সামনেই তার আর্ট এক্সিবিশন। এর মাঝে বোনের বিয়ের জন্য সে মোটেই সময় বের করতে পারেনি। মিক্সিং প্লেটে অ্যাক্রিলিক কালার মিশিয়ে অয়েল পেপারে সুচালুভাবে হাত চালাচ্ছে। ঠিক তখনই তার কানে এলো একজোড়া নূপুরের শব্দ। নূপুরের শব্দ কানে আসতেই প্রেমের হাত থেমে গেল, কারণ এই শব্দ তার পরিচিত। সে পেছনে না ঘুরেই বলল, চিত্রা। চিত্রা মুখ ছোট করে বলল, বুঝে গেছো? প্রেম আবার তুলি দিয়ে নতুন করে রং মেশাচ্ছে। চিত্রা এসে প্রেমের পাশে দাঁড়ালো। সে প্রেমের দিকে হা করে তাকিয়ে আছে, কারণ প্রেম তার একটা মাত্র ক্রাশ। এই ছেলেটাকে প্রথমবার দেখেই সে ক্রাশ খেয়ে গিয়েছিল। চিত্রা মনে মনে ভাবল, উফ, ছেলেটা কেন এত সুন্দর! মন চায় লাল লাল গালগুলো টেনে ধরে সারাদিন চুমু খাই। উফ, সে কি কিছুই বুঝতে পারে না তাকে এক পলক দেখার জন্য অষ্টাদশী মনে কিরকম উচাটন হয়। চিত্রা আবারও ভাবল, সুন্দর ছেলেরা হয়তো আসলেই বোকা হয়। সে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে চেয়ে এসব ভাবছে। তার ভাবনার মাঝেই প্রেম বলল, কি ব্যাপার চিত্রা, তুমি এখানে? চিত্রা হকচকিয়ে উঠল প্রেমের কণ্ঠে পুরুষালী ধ্বনিতে। তার বুকে হাতুড়ি পেটানোর মতো অনুভূতি শুরু হয়ে গেল। প্রেম আবার গভীর স্বরে বলল, কিছু বলবে? চিত্রা দুপাশে মাথা দুলিয়ে বলল, না। প্রেম বলল, ও। চিত্রা একটু ইতস্তত করে বলল, আপনি আমার একটা ছবি এঁকে দেবেন? প্রেম চশমা ঠিক করে গভীর দৃষ্টিতে চিত্রার দিকে তাকালো। চিত্রা ওর দিকেই তাকিয়েছিল। মেয়েটি যেন কোনো শিল্পীর শ্রেষ্ঠ শিল্পকর্ম। তার গায়ের বরণ হালকা হলুদ ফর্সা, গোলাকার টানা টানা দুটি চোখ, হালকা কোকড়ানো কোমর অবধি চুল, সব মিলিয়ে মাশাআল্লাহ সে একজন গুণী শিল্পী। তাই সে শিল্পীর মর্ম বোঝে। প্রেম বলল, সামনের টুলটাতে বসো।
চিত্রা না বুঝে বেকুপের মতো তাকিয়ে রইল। প্রেম মুখে তাকিয়ে থাকতে দেখে আবার বলল। কি হলো, বসো। চিত্রা বলল। সত্যি আপনি আমার ছবি আঁকবেন? প্রেম কপালে ভাঁজ ফেলে বলল। তুমি কি বলতে চাও? আমি মিথ্যা বলছি? এসব কথায় চিত্রা পাত্তা দিল না, লাফিয়ে উঠে বলল। আপনি একটু দাঁড়ান, আমি রেডি হয়ে আসি। বলতে দেরি ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে দেরি হলো না। প্রেম গভীর দৃষ্টিতে ওর যাওয়ার পথে তাকিয়ে মনে মনে বলল। কেন আগুন নিয়ে খেলতে চাও চিত্রা? এই বাড়ির অনেকেই আগুন নিয়ে খেলছে, তাই সেই আগুন জ্বলে পুড়ে প্রতিনিয়ত ছাই হচ্ছে। ভবিষ্যতের দাবানলে আরও অনেকেই চলতে চলেছে। এই স্পষ্ট ভবিষ্যৎ আমি এখনই দেখতে পাচ্ছি। তাই আমি চাই না সেই তালিকায় আমাদের নামও অন্তর্ভুক্ত হোক। কিছু ভালোবাসা ও প্রকাশিতই সুন্দর। আমি চাই না তোমার এই সুন্দর জীবনটা আমার জন্য নষ্ট হয়ে যাক। এই চাকচিক্য আর আভিজাত্যের ভিড়ে মানবতা হারিয়ে গেছে। এই শিকদাররা আসলে যতটা ভালো মানুষ দেখায়, তারা কি আসলেই এতটা ভালো মানুষ? ব্যঙ্গাত্ম হাসল প্রেম। অষ্টাদশী, তুমি শিল্পের চিত্রকর্ম হয়েই থাকো, প্রেমের প্রেমিকা হতে এসো না। তোমাকে নিয়ে আমি সেই আগুনে ঝাঁপ দিতে চাই না যে আগুনে অনেকে জ্বলছে, আরও অনেকে চলতে চলেছে। তোমাকে নিয়ে আমি সেই আগুনে ঝাঁপ দিতে চাই না যে আগুনে অনেকে জ্বলছে আর অনেকে চলতে চলেছে। মিসেস অনুশ্রী শিকদার ও তার 3 জা মিলে দুপুরের খাবার তৈরি করছেন। তাদের মন মানসিকতা কিছুই ভালো নেই, কিন্তু স্বামী সন্তান দরদি নারীরা কোনো সময়ই তাদের স্বামী সন্তানদের না খাইয়ে রাখতে পারে না। অরণ্য ও প্রেরণা সিঁড়ি দিয়ে নামছিল। এমন থমথমে ভাব দেখে তাদেরও মন খারাপ হলো। প্রেরণা অরণ্যকে বলল। দেখ আম্মু, ছোট আম্মুদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। অরণ্য বলল। চল তাহলে তোকে অনেকটা মজা দেখাই। বলে সে ছুটে গেল তার আম্মুর কাছে। আম্মুর গলা জড়িয়ে ধরে বলল। আম্মু, আমি কিন্তু রেগে আছি। 4 গিন্নি ছোট ছেলের দিকে তাকালো। অরণ্য দুষ্টু হেসে বলল। মেজ আপু তো চলে গেছে, কিন্তু তোমরা যদি চাও তাহলে একটা আইডিয়া দিতে পারি। 4 গিন্নি চোখ ছোট ছোট করে ওদের দিকে তাকিয়ে রইল। অরণ্য মুখ ছোট করে বলল। না মানে, তোমাদের খুশির জন্য আমি আমার জীবন না হয় উৎসর্গ করেই দিলাম। মিসেস অর্থি বেগম বললেন। কি বলতে চাস? অরণ্য বলল। তোমরা চাইলে আমাকে জোর করে বিয়ে দিয়েও দিতে পারো, তাহলে মেজ আপুর অভাব আর অনুভব হবে না তোমাদের। মিসেস তনুশ্রী বেগম রেগে খুন্তি ছুঁড়ে মারল অরণ্যের উপর। এসব কথা শুনে বাকি 3 গিন্নি মুখ টিপে হাসলেন। অরণ্য পালিয়ে যেতে যেতে প্রেরণাকে বলল। মিশন সাকসেসফুল। প্রেরণা আহম্মকের মতো দেখছিল। তারপর সেও হেসে বলল। মেজমা, আইডিয়াটা কিন্তু খারাপ না, ভেবে দেখতে পারো। তনুশ্রী বেগম বললেন। আইডিয়াটা আসলেই খারাপ না। অনুশ্রী বেগম বললেন। তনুশ্রী বেগম হেসে বললেন। কি বলছিস? ও এখনো অনেক ছোট, ওর বড় ভাইরা রয়েছেন। প্রথমের মা বললেন। যাক, আরও 1-2 বছর যাক, ছেলেটার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। প্রেরণা দেখলো মা চাচিরা অন্য বিষয়ে হাসাহাসি করছে, তাই সেও হেসে চলে গেল। চিত্রা একটা লাল শাড়ি পরল, চোখে হালকা কাজল দিল, কার্লি চুলগুলো খুলে রাখলো, ঠোঁটের লিপস্টিক, কপালে লাল টিপ। ছবি আঁকানো তো বাহানা মাত্র, আসল উদ্দেশ্য সে সাজগোজ করে চিত্রকারকে দেখাতে চায়। তার এমন সাজগোজ দেখে কুহু বলল। কাহিনী কি আপু? ব্যাপারটা কিন্তু সন্দেহজনক। চিত্রা গাল টিপে বলল। তোকেও এত গোয়েন্দাগিরি করতে হবে না বলে চলে গেল। কুহু ভাবল, এর আবার কি হলো? চিত্রা পা টিপে টিপে প্রেমের ঘরে গেল। যদিও এটা তার ঘর নয়, এটা তার পার্সোনাল আর্ট গ্যালারি। সে পেছনে এসে দাঁড়ালো। প্রেম না তাকিয়ে বলল। সামনে এসে বসো। সে অবাক হলো, এই লোক বুঝলো কিভাবে, কিন্তু কথা না বাড়িয়ে সামনে টুলে গিয়ে বসলো। প্রেম ক্যানভাসে আরেকটা পেপার আটকে সামনে তাকালো। তার নয়ন যুগল স্থির হয়ে গেল। লাল শাড়ি আর লাল টিপে তাকে লাল পরি লাগছে। কিছুক্ষণ দেখে চোখ নামিয়ে পেন্সিল হাতে তুলল প্রেম। সূক্ষ্ম হাতে পেপারে হাত চালাতে লাগলো। নিপুণভাবে একটি স্কেচ আঁকলো। প্রত্যেকটি ডিটেলসে তার মনের মাধুরী মিশিয়ে এঁকেছে। স্কেচ শেষ হতেই প্লেটের রং মেশাতে লাগলো। পাক্কা 4 ঘন্টা লাগে
সে রং সম্পূর্ণ করছে। আরও 2 ঘন্টা লেগেছে স্কেচ আর্ট করতে। সর্বমোট 6 ঘন্টা তারা এইভাবে একসাথে একে অপরের দিকে তাকিয়ে বসেছিল। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, এতক্ষণও কারো হাত ব্যথা বা কোমর ব্যথা করছে না। চিত্রা ছবি দেখে মুগ্ধ চোখে একবার ছবির দিকে তাকালো আর একবার চিত্রকারের দিকে। কিন্তু প্রেম ঠিক সন্তুষ্ট হতে পারল না। সে কিছু একটা ভাবলো, তারপর কোনো দ্বিধা সংকোচ ছাড়াই চিত্রার কপালে লাল টিপটা খুলে দিয়ে ছবিতে চিপকে দিল। এবার পারফেক্ট লাগছে। চিত্রা অবাক হলো, মুগ্ধতা সরিয়ে মুখে লজ্জার লালিমা ফুটিয়ে তুলে বলল, আপনাকে অনেক থ্যাংক ইউ। বলে ছবিটাতে হাত দিতে গেলেই প্রেম বলল, ডোন্ট চেক। চিত্রা অবাক হয়ে বলল, এটা আমার ছবি আর আমি নেব না। প্রেম বলল, না। চিত্রা বলল, কেন? প্রেম বলল, কারণ এটা আমি এঁকেছি, এটা আমার। চিত্রা বলল, এটা আমার ছবি। প্রেম বলল, সো হোয়াট, তুমি আঁকতে চেয়েছো, নিতে চাওনি। এভাবেই দুজন কিছুক্ষণ তর্ক করলো, কিন্তু প্রেম ছবিটা দিল না। শেষে চিত্রা রেগে গিয়ে বলল, লাগবে না আপনার ছবি। বলে মুখ ঝামটা মেরে চলে গেল। এমন বাচ্চামি দেখে প্রেম ঠোঁট বাঁকিয়ে হাসলো। ছবিটির দিকে নিষ্পলক তাকিয়ে রইল। ধরণীতে দিন গড়িয়ে রাতের সূচনা হলো। প্রণয় 3 তলার মাঝারি ছাদে পাতা চেয়ারে বসে ল্যাপটপে দুটো হাতে চালিয়ে টাইপ করছে। হাতে তার গরম ধোয়া ওঠা কফির মগ। শিকদার গ্রুপের সকল বোর্ড মেম্বারদের নিয়ে আগামীকাল গুরুত্বপূর্ণ মিটিং হবে। শিকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের প্রথম সারির ইন্ডাস্ট্রিজগুলোর মধ্যে একটি। শিকদার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাদমান শিকদার, সিও আবার শিকদার প্রণয়। এই বংশের প্রত্যেক সন্তানকে মাস্টার্স শেষ করে কোম্পানিতে যোগ দিতে হয়। বর্তমানে কোম্পানির দায়িত্বে আছে প্রণয় শিকদার, প্রীথম শিকদার, রাজ শিকদার, প্রেম শিকদার। অরণ্য আর সমুদ্র এখনো আনগ্রাজুয়েট। প্রণয় ল্যাপটপে ইম্পর্টেন্ট মেল পাঠাচ্ছিল, ঠিক তখনই সাদা পেল। সে পাশের চেয়ারে বসে গভীর দৃষ্টিতে প্রণয়ের মুখের দিকে চেয়ে রইল। প্রণয়ের ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে বলল, এভাবে দেখছিস কেন? সাদাব ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি কি মেয়ে যে আমি তোমাকে দেখব? প্রণয় ভ্রু কুঁচকে বলল, তাহলে আমাকে এভাবে চোখ দিয়ে গেলে ফেলার মানে কি? সাদাব মাথায় চাটি মেরে বলল, আমার সামনে একদম অভিনয় করবি না। প্রণয় বলল, যদি তোর সামনে অভিনয় করতে হয় তাহলে তুই কেমন বন্ধু? সাদাবের মুখটা কালো হয়ে গেল। সে সব জানে, প্রথম থেকে শেষ পর্যন্ত সব। মাঝে মাঝে তার মনে হয়, আল্লাহ মানুষকে এত ধৈর্য দিয়েও দুনিয়ায় পাঠায়। কই, তার তো এত ধৈর্য নেই। সে এসব কোনো দিনও পারবে না। তার সঙ্গে যদি এসব হয় সে সহ্যই করতে পারবে না। প্রণয়ের চোখ মুখ অনুভূতিহীন। সাদাব বলল, সব ভুলে যাওয়া যায় না প্রণয়। প্রণয়ের হাত থেমে গেল। সে কঠিন চোখে সাদাবের দিকে তাকালো। সাদাব শুধু দেখতে চাইছিল আগ্নেয়গিরিটা কতটা সক্রিয়। প্রণয়ের চোখ মুখ দেখে সে বুঝে নিল যা বোঝার। এসব বলা বা ভাবা বোকামি ছাড়া কিছুই না। কারণ সে নিজেও তো কারো প্রতি বড্ড আসক্ত। তাকে ছাড়া সাদাবের চলবেই না। যেভাবেই হোক তাকে নিজের করে নিতেই হবে। এসব হিবিজিবি ভাবছিল সাদাব। প্রণয় ল্যাপটপ বন্ধ করে ছাদের কোণায় গিয়ে সিগারেট ধরিয়ে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে দিল বাতাসে। এটা তার গত 2 বছরের অভ্যাস। ডার্ক রেড কালারের ঠোঁটগুলো পুরে কালচে লাল হয়ে গেছে। সাদাব পাশে সে দাঁড়ালো, বলল, এরপর কি করবি? প্রণয় বলল, কি আবার করব? যা যেমন চলছে তেমনই চলবে। সাদাব বলল, শুধু যদি প্রিয়তাকে বিয়ে করতে চায় তখন কি করবি? প্রণয় সামনের নিকষ কালো আধারের দিকে তাকিয়ে উত্তর দিল, খুন করে ফেলবো। ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভাববো না। ও শুধু আমার। প্রয়োজন হলে আমি নিজেই তার অস্তিত্ব পৃথিবী থেকে মুছে দেব। তবু সে আমার। ওর প্রতিটি স্পন্দনের ওপর শুধু আমার অধিকার। কেবল আবরার শিকদার প্রণয়ের অধিকার। সে যত জীবন পৃথিবীতে বাঁচবে, আমি থাকি বা না থাকি, তাকে প্রণয়ের প্রিয়তা হয়ে বাঁচতে হবে। সেদিকে নজর দিলে জ্বালিয়ে দেব সবকিছু। সে আমার না হলে কারোটি হতে দেব না। সাদাব ভাবলো, এ কেমন ধ্বংস নীলা শুরু হলো। সে জানে না এই বিনাশের শেষ কথায়, এই গল্পের শেষ পৃষ্ঠায় কার জীবনের পরিণতি কেমন হবে সে জানে না।
তবে শুধু এটুকুই চায় সবাই যেন ভালো থাকে। সে আবার বলল, প্রহেলিকার কি হবে? সে তো তোকে সত্যি ভালোবাসে। প্রণয় বলল, কি আবার হবে? বিয়ে করার কথা ছিল, বিয়ে করেছে, সংসার করছে, সকল দায়িত্ব পালন করছে, আর কি চাই? সাদাব বলল, তাহলে তুই কি ওকে কখনো ভালোবাসবি না? প্রণয় বলল, আমার ভালোবাসার জন্য ওকে বিয়ে করতে হয়েছে, তাহলে এখানে ভালোবাসার প্রশ্ন আসে কোত্থেকে? সাদাব বলল, এভাবে কি জীবন চলবে? প্রণয় বলল, দেখা যাক না কি হয়। সাদাব বলল, তোরা সবাই কষ্টে আছিস, দেখতে ভালো লাগে না। তোরা সবাই নিজের জায়গায় ঠিক। শুদ্ধ যা করেছে শুধু নিজের ভালোবাসা পাওয়ার জন্য করেছে, আর এটা অন্যায় নয়। প্রণয় কিছু বলল না। শুদ্ধ ফোনে কাউকে চিৎকার করে বলছে, তুমি আমাকে একদম ফোন দেবে না, কতবার বারণ করেছি তোমাকে। গায়ে পড়া মেয়ে ছেলে, ছি। বলে ফোন কেটে দিল। সে আজ সারাদিন অনেক ব্যস্ত ছিল। পৃথাকে বিদায় দেওয়ার পরপরই হাসপাতালে ছুটতে হয়েছে। আজ পরপর 3টা হার্টের অপারেশন করেছে সে, তাই ভীষণ ক্লান্ত। শরীরটাও ম্যাচ ম্যাচ করছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। তার উপর আবার এই মেয়েটার জ্বালাতন সে জাস্ট নিতে পারছে না। এই মেয়েটা তাকে অতিরিক্ত বিরক্ত করে। নিজের মনেই ফোঁস করতে করতে সে হাসপাতালের পোশাক পাল্টে নিল। ওয়ার্ড্রপ থেকে ট্রাউজার ও টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকবে, তখনই তার কিছু একটা মনে পড়ল। সে ড্রয়ার খুলে একটা ফটো ফ্রেম বের করে ছবিটার দিকে অবলোক তাকিয়ে রইল। ছবিটায় স্পর্শ করে চোখ বন্ধ করে নিল। চোখের পাতায় ভেসে উঠল একটি নরম কোমল সুগন্ধিত পবিত্র ফুল। শুদ্ধের এক আকাশ পরিমাণ ইচ্ছা এই ফুলটাকে একটুখানি ছুঁয়ে দেওয়ার, নিজের বুকে জড়িয়ে নেওয়ার। সে সেই তৃষ্ণায় কতকাল ধরে তৃষ্ণাক্ত, পিপাসাত্ম। সে আবার চোখ মেলে ছবিটার দিকে চাইল। ছবিতে নীল চোখের, লম্বা চুলওয়ালা একটি হাস্যোজ্জ্বল মুখের প্রতিচ্ছবি, যার চেহারার প্রতিটি পরতে পরতে লেপ্টে আছে অপার্থিব ও আনন্দিত সৌন্দর্য। আজীবন ধরে দেখলেও চোখ ফেরানোর ইচ্ছা হবে না। শুদ্ধ ছবিটায় গভীর চুমু খেয়ে বলল, সুইটহার্ট, খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে নেব, ট্রাস্ট মি, খুব তাড়াতাড়ি। অনেক ভালোবাসবো তোমাকে, সারাদিন ভালোবাসবো, সারা রাত ভালোবাসবো, সারা জীবন ভালোবাসবো। এত ভালোবাসা দেবো যে তোমার কখনো প্রণয়ের কথা মনেই আসবে না। আমার ভালোবাসা আগলে রাখবো তোমাকে আমার বুকে। তুমি শুধু একটিবার আমার হয়ে দেখো, পৃথিবীর সকল সুখ তোমার পায়ে লুটিয়ে দেব। এইসব বলে আবার চুমু খেতে নিলে ফোনটা দ্বিতীয়বারের মতো তার স্বরে বেজে উঠল। এবার চরম বিরক্তিতে কপালের শিরা ফুলে উঠল শুদ্ধের। ফোনের স্ক্রিনের নামটা দেখে রাগ আর বিরক্তি দুটোই সমান তালে পাল্লা দিয়ে বাড়ছে। সে ফোন রিসিভ করে চিল্লিয়ে বলল, কি সমস্যা তোর? তোকে না বারণ করেছি আমাকে ফোন দিতে? তোকে আর কিভাবে বারণ করলে তুই আমারে ফোন দেওয়া বন্ধ করবি? ও পাশের মেয়েটি বলল, আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন তুমি? চটে থাকা শুদ্ধের মেজাজ এবার আকাশে উঠল। সে দাঁত কিরমির করে বলল, তোর মতো গায়ে পড়া মেয়ের সাথে এর থেকে ভালো ব্যবহার আমার জানা নেই। মেয়েটির চোখের জল ছলছল করে উঠল। সে ভাঙা গলায় বলল, শুদ্ধ ভাইয়া, আমি রায়পুরে এসে গেছি। শুদ্ধ কয়েক সেকেন্ডের জন্য অবাক হয়ে গেল। কি বলল সেটা ব্রেনে প্রেস হতে একটু সময় নিল। যখনই বুঝতে পারল কি বলছে, তৎক্ষণাৎ ফোন কেটে সোজা ব্লক করে দিল। রাগে গজরাতে বলল, এই একটা মেয়ে আমার জীবনটা জাহান্নাম বানিয়ে ছেড়ে দিয়েছে। একে সে কবেই নিজের রাস্তা থেকে সরিয়ে দিত, কিন্তু নিজের একমাত্র ফুফির মুখের দিকে তাকিয়ে পারে না। আবার এই মেয়েটাকে সহ্য হয় না, সারাদিন জোকের মতো চিপকে থাকার পায়তারা খুঁজে, আর যখন তখন কল মেসেজ দিয়ে ডিস্টার্ব করে। এসব ভাবতে ভাবতে তার মুখটা তেতো হয়ে গেল। সে প্রিয় তার ছবিটার দিকে তাকিয়ে নরম সুরে বলল, তুই সবার থেকে আলাদা, জানিস? এগুলো একটাও তোর নখের যোগ্য না। সে আরো কিছুক্ষণ ছবিটা দেখার পর তার মনে পড়ল তাকে গোসল করতে হবে। সে মনে মনে একটু হাসলো। প্রিয়তাকে দেখতে গেলে তার সময় জ্ঞান সব উল্টাপাল্টা হয়ে যায়। সে ছবিটা যথাস্থানে রেখে ওয়াশরুমে ঢুকে গেল। প্রথম নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে আছে। সে তার রসগোল্লাকে মিস করছে। বিড়বিড় করে বলছে, ইচ্ছে তো হচ্ছে গাল দুটো টেনে চুমু খাই।
চুমু খাওয়ার ইচ্ছে সে কিছুতেই দমাতে পারল না, তাই ভাবতে লাগলো কি করা যায়। হুট করেই তার মাথায় দুষ্টবুদ্ধি খেলে গেল। সে ফোন বের করে ইনায়াকে টেক্সট লিখলো। রসগোল্লা, আমার প্রচুর ব্লিডিং হচ্ছে, তুমি তাড়াতাড়ি আসো। ইনায়া তখন হাতে নেল পালিশ লাগাচ্ছিল। ফোনের টুং শব্দ হতেই সে ফোনটা হাতে নিল। আশেপাশে পূর্ণতা নেই। মেসেজ ওপেন করতেই তার সর্বাঙ্গ ঝাটকা দিয়ে উঠল। তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে দৌড় লাগালো 4 তলায়। অস্ত্রতা ছড়িয়ে পড়েছে শিরার উপশিরায়। তাড়াহুড়া করে সে প্রীথমের ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। সারা ঘরময় অন্ধকার ও নিস্তব্ধতা ছড়িয়ে আছে। তার এমনিতেই অন্ধকারে ভয় লাগে। সে দেখল বারান্দায় ক্ষীণ আলো জ্বলছে। পা টিপে টিপে দুরু দুরু বুকে এসে সেদিকে পা বাড়ালো। প্রীথম রেলিংয়ে হাত দিয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। আজকের চাঁদটা অর্ধেকের বেশি গোল, চারিদিকে মনোরম ধুতি ছড়াচ্ছে। ইনায়া দৌড়ে সে প্রীথমের পিঠে ঝাপটিয়ে পড়ল। প্রীথম তাল সামলাতে না পেরে সামান্য সামনের দিকে ঝুঁকে গেল। ইনায়া তাড়াহুড়া করে তাকে সামনের দিকে ঘোরালো। সারা শরীরে এদিক ওদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সে কথায় ব্যথা পেয়েছে। প্রীথম মনে মনে হাসলো। ইনায়া পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখেছে। উত্তেজনায় সে ভুলেই বসেছে যে সে একজন পরিপূর্ণ পুরুষের দেহে যেখানে সেখানে হাত দিয়ে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যায় না। স্বাভাবিক অবস্থায় থাকলে সে লজ্জায় প্রীথমের দিকে চোখ তুলে ভালো করে দেখতেও চায় না। অভিমানী কন্যার কাজল কালো টানা চোখের পানি টলমল করছে। সে বুঝে গেছে প্রীথম তাকে মিথ্যা কথা বলেছে। অভিমানে তার বুক ভারী হয়ে এলো। এই নিষ্ঠুর লোকটা কখনোই বুঝবে না সে আঘাত পেলে ইনায়ার কতটা কষ্ট হয়। সে কিছু না বলে পিছিয়ে গিয়ে এক পা বারান্দার দিকে বাড়াতেই প্রীথম তার কোমর জড়িয়ে ধরল। অভিমানে ইনায়ার প্রীথমকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন আমাকে। সে অবিরাম ঠেলা ধাক্কা দিতে লাগলো। আপনাদের মনে হয় 27 বছরের এক বলিষ্ঠ পুরুষকে ওর মতো দুধের শিশু ঠেলে সরাতে পারবে? কখনোই না। প্রীথম আরো একটু চেপে ধরল। গুলুমুলু মেয়েটা একটু রাগ করলেই তার আদর আদর পায়। ফুলে থাকা গালের উপর চুমুর ঝড় বয়ে দিতে মন চায়। তাই তো সে সর্বক্ষণ তার রসগোল্লাকে রাগানোর মতলবে থাকে। সে বুঝল এই মেয়েটাকে তিরিং বিরিং এভাবে শান্ত করা যাবে না। তাই কৌশল খাটালো। চুলের ক্লিপটা খুলে দিল। সাথে সাথেই পিঠের উপর ছড়িয়ে পড়লো এক রাশ রেশমের মতো সিল্কি কালো চুল। চুল থেকে ছুটে এলো প্রিয় নারীর দেহের ঘ্রাণ। প্রীথম ভেবেছিল এভাবে তার রসগোল্লাকে কাবু করে ফেলবে, কিন্তু এখন সে নিজেই কাবু হয়ে যাচ্ছে। তার কেমন মাতাল মাতাল লাগছে। সে ইনায়াকে আরেকটু কাছে টেনে নিল। আলতো হাতে মুখটা উঁচু করে ধরে ইনায়ার কালো চোখে নিজের নীলাভ নীল সাগরের মতো চোখ জোড়া স্থির করলো। ইনায়ার চোখ সরিয়ে নিল। ওই চোখে সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। প্রীথম গলায় স্লাইড করতে করতে হাইস্কির টোনে বলল, রসগোল্লা, একটু আদর করি। বলেই জবাবের প্রতীক্ষা করলো না। ইনায়ার গলায় নিজের গাল ঘষতে লাগলো। ইনায়ার সর্বাঙ্গ শিরশির অনুভূতিতে ছেয়ে গেল। এমন কথা ও স্পর্শে কিশোর কন্যার শরীর ও মন কিরকম অদ্ভুত এক নেশা ধারালো অনুভূতি হচ্ছে। যেমন অনুভূতি সে এই মানুষটির কাছে না আসলে আর কোথাও পায় না। প্রীথমের খোঁচা খোঁচা দাড়িগুলো ওর গালে গলায় স্পর্শ করছে। তার মনে হচ্ছে এক্ষুনি সে দম আটকে মারা পড়বে। প্রীথম ঘাড় থেকে চুল সরিয়ে ইনায়ের গলা আর গালে ছোট ছোট চুমু দিতে লাগলো। মনে হচ্ছে কেউ তাকে 1000 ভোল্টের ইলেকট্রনিক শক দিচ্ছে। এমনটা নয় যে প্রীথম তাকে আজ প্রথমবার স্পর্শ করছে, কিন্তু প্রতিবারই তার কাছে নতুন মনে হয় এই পুরুষের স্পর্শ সে নিতে পারে না। সে আর সহ্য করতে পারল না। সামনে ফিরে উঁচু হয়ে প্রীথমের টি শার্ট খামচে ধরে গলা জড়িয়ে ধরল। প্রীথমের পুরোপুরি নেশা চড়ে গেছে। তার ওই নীলাভ চোখে অন্যরকম ভাষা, যা ইনায়ার অন্তর অবধি নাড়া দিচ্ছে। বিড়াল ছানার ন্যায় সে প্রীথমের বুকে লেপ্টে আছে। প্রীথমের শরীরের
মেয়েলি ঘ্রাণটা ইনায়ার মস্তিষ্কে সব কিছু উল্টাপাল্টা করে দিচ্ছে। প্রথম মাথা নিচু করে ইনায়ার কপালে চুমু খেলো, তারপর গালে আর কানের লতিতে চুমু খেলো। হ্যাস্কি টোনে বলল, আই লাভ ইউ রসগোল্লা, আই লাভ ইউ সো মাচ অ্যান্ড আই ওয়ান্ট ইউ। ইনায়ার বুকের ভেতর কেমন তোলপাড় করা অনুভূতি হচ্ছে। প্রথম ধীরে ধীরে ইনায়ার ঠোঁটে স্লাইড করছে। নরম লাল স্ট্রবেরির মতো ঠোঁট দুটি যেন তাকে বলছে ইট মি। প্রথম এক হাত কোমরে আর এক হাত চুলের মাঝে রেখে ইনায়ার অধরে নিজের অধর ডুবিয়ে দিল। ইনায়া ছটফটি উঠল, খামচি দিতে লাগলো এখান ওখান। 5 মিনিট পর প্রথম ইনায়াকে ছেড়ে দিল। এবার তার চোখ গেল অন্য জায়গায়। সে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, এক ঝটকায় দূরে সরে গেল। ইনায়া অবাক হলো। প্রথম আবার তার আদরিনীর দিকে তাকালো। তার চোখেও সে নিজের মতো নিষিদ্ধ কামনা বাসনা দেখতে পাচ্ছে, কিন্তু এই মুহূর্তে সে কোনো রকম ভুল করতে চায় না। তাই সে আবার কাছে চলে এলো, কোমর চেপে ধরে গলায় গভীরভাবে চুমু খেলো। তারপর সেখানে জোরে সোরে একটা কামড় বসালো। ইনায়া চেঁচিয়ে উঠল, মাগো, রেগে বলল, কামড় দিলেন কেন? প্রথম বাঁকা হেসে বলল, এটাকে কামড় বলে না বেবি, পাপ হবে। ইটস কল্ড লাভ বাইট। চোখ টিপ দিয়ে বলল, তুমি চাইলে তুমিও দিতে পারো বলে নিজের গলায় এগিয়ে দিয়ে বলল, বোনাস হিসেবে আমাকে পুরোটা খেয়েই ফেলতে পারো, ট্রাস্ট মি, মাইন্ড করবো না। ইনায়া রেগে গিয়ে সত্যি সত্যি প্রথমের বুকে কামড় বসিয়ে দৌড় দিল। প্রথম বাঁকা হাসলো। এই আদরে মেয়েটা কাছাকাছি থাকলেও সে কোনো মতেই নিজের উপর কন্ট্রোল রাখতে পারে না। সে খুব ভালো করেই জানে কন্ট্রোল রাখতে না পারার কারণ একটাই, সে ওই আদরে মেয়েটার প্রতি সে বড্ড আসক্ত, বড্ড বেশি ভালোবাসে ওই মেয়েটাকে। নিশুতি রাত। প্রহেলিকা প্রণয়ের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, কিন্তু ঘুম নেই প্রণয়ের চোখে। শিকদার বাড়ি এখন ঘুমন্ত পড়ি, প্রত্যেকে প্রায় মরার মতো ঘুমাচ্ছে, কিন্তু ঘুম নেই তার চোখে। সে নিজের বুকের দিকে তাকে দীর্ঘশ্বাস নিল। মনে হচ্ছে বুকের উপর কেউ পাথর চাপিয়ে দিয়েছে, সে জাস্ট নিতে পারছে না। প্রহেলিকার থেকে নিজেকে ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। প্রহেলিকাও ঘুমায়নি, সেও পিছু নিল। প্রণয় প্রিয়তার ঘরে গেল, সেখানে দুটি মেয়ে ঘুমিয়ে আছে। প্রণয় সেদিকে তাকালো না, সে প্রিয়তার ওয়াশরুমে ঢুকে গেল। সেখানে ময়লা কাপড়ের ঝুড়ি থেকে জমিয়ে রাখা একটা কালো রঙের ওড়না নিল, সেটা প্রিয়তার কাচার জন্য রেখেছিল। প্রণয় সেটি নিয়ে 3 তলার মাঝারি আকারের ছাদের রেলিংয়ে ধরে দাঁড়ালো। হাতের ওড়নাটা নাকের কাছে নিয়ে গভীর নিঃশ্বাস নিল। নিঃশ্বাসের সাথে শু শু করে অতি প্রিয় মেলি ঘ্রাণটা ফুসফুসে গিয়ে ঠেকল। ওড়নাটা বুকে জড়িয়ে নিল, আবার বের করে প্রাণ ভরে ঘ্রাণ নিল। দূর থেকে দেখলে মনে হবে কোনো ড্রাগ অ্যাক্টিভ লোক তার প্রিয় ড্রাগ গ্রহণ করছে। সে আবারও ওড়নাটা বুকে জড়িয়ে নিল, ওড়নাটাতে চুমু খেয়ে বলল, ওই শার্টটা কেচে দিয়েছে, ওইটাতে তুই নেই যান, ওটাতে আমি তোর গন্ধ পাই না। ওই শার্টটা কেচে দিয়েছে, ওইটাতে তুই নেই যান, ওটাতে আমি তোর গন্ধ পাই না, ওটাতে আমি তোকে অনুভব করতে পারি না। তাই তুই এটা নিয়ে এলাম। তুই তো জানিস, তুই দুনিয়া আসার পর থেকে একটা মুহূর্ত আমার তোকে ছাড়া চলে না। তোকে আমার সবসময় কাছে চাই। যে সব কিছুতেই তুই নেই, সে সব বড়ই বিষাদময় রে জান। সে পাগলের মতো এসব প্রলাপ বকতে লাগলো। দূর থেকে এসব দেখে প্রহেলিকার বুকটা ফেটে যাচ্ছে। সে বলল, কেন আমাকে ভালোবাসলে না প্রণয়? কেন ভালোবাসলে না? আমি কি তোমাকে কম ভালোবাসি বলো? আজ পর্যন্ত ন্যায় অন্যায় যাই করেছি সবই তো তোমার জন্য করেছি। আমাকে কি একটু ভালোবাসা চায় না? ওকে যতটা ভালোবাসো আমার অতটা ভালোবাসা চাই না, সামান্য ভালোবাসলেই হবে। প্লিজ প্রণয়, প্লিজ একটু ভালোবাসো আমাকে, দেখবে আমি আজীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবো। এসব বলতে বলতেই তার বুক ফেটে কান্না আসছে। সে মুখে ওড়না গুজে নিজের ঘরের দিকে দৌড় দিল। এসব দৃশ্য প্রিয় দূর থেকে দেখল। সেও দীর্ঘ নিঃশ্বাস ফেলে আল্লাহকে বলল, হে মহান রব, তোমার দরবারে কোনো কিছুই অভাব নেই। তুমি তো সব জানো। এদের সবার জীবনে একটু শান্তি দাও, সবার মনে শান্তি দাও, আর কারো জীবন নষ্ট হতে দিও না। ভালোবাসা হারানোর যন্ত্রণা চেয়ে বড় ভয়ানক। সকাল 9:10 দিকে সবাই প্রীতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে।
অর্থী বেগম চেঁচাচ্ছেন ছেলেদের সাথে, কিন্তু তারা কেউ তাদের মা ছোট মার কথা কানেই তুলল না। মটকা মেরে পড়ে রইল। অর্থী বেগম অনুশ্রী বেগমকে বললেন, বড় ভাবি, আমি পারিনি, আপনি দেখুন। তিনি প্রথমে তার বড় ছেলের ঘরে নক করলেন। প্রহেলিকা দরজা খুলে সালাম দিল। অনুশ্রী বেগম বললেন, প্রণয় কই আম্মু? প্রহেলিকা বলল, গোসল করছে। অনুশ্রী বেগম বললেন, তাড়াতাড়ি দুজনে নিচে নামো। প্রহেলিকা মাথা দোলালো। এরপর তিনি মেজ ছেলে প্রীতমের ঘরের দরজায় কয়েকবার নক করলেন, কিন্তু প্রীতমের ঘুম এতটাও হালকা নয় যে এমন ছোটখাটো ধাক্কায় উঠে পড়বে। এসব মিষ্টি শোরগোল তার কানে গেল না। অনুশ্রী বেগম এবার চেঁচিয়ে বললেন, মেজো আব্বু, তাড়াতাড়ি উঠো, না হলে এখন তোমাদের দাদা ভাইকে ডাকবো। এতক্ষণ সে বড় আম্মুর কথা আমলে না নিয়ে মটকা মেরে পড়ে থাকলেও প্রণয়ের কথা কানে আসতেই লাফিয়ে উঠল। ঘুম ঘুম চোখে দরজা খুলে বড় আম্মুর মমতা মাখা মুখ দেখে প্রাণ জুড়ানো হাসি দিল। ঘুমো ঘুমো চোখে অনুশ্রী বেগমকে জড়িয়ে ধরে প্রীতম বলল, ওহ বড় আম্মু, আর একটু ঘুমাই না। অনুশ্রী বেগম মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, না আব্বু, 9টা বেজে গেছে, বোনের বাড়িতে যেতে হবে তো। প্রীতম নড়ে চড়ে উঠল। এরপর অনুশ্রী বেগম তাকে ওয়াশরুমে পাঠিয়ে রাজের রুমের দিকে গেলেন। রাজ উদঙ্গায়ে উবুর হয়ে ঘুমাচ্ছে। অনুশ্রী বেগম দরজা ঠেলে ঘরে ঢুকে দেখলেন ছেলে এভাবে শুয়ে আছে। তিনি বিরক্ত হলেন। এই ছেলেকে তিনি কতবার বলেছেন খালি গায়ে না ঘুমাতে, জিন পরীর নজর লেগে যাবে। ওনার ছেলেগুলো মাশাআল্লাহ রাজপুত্রের মতো, নজর লাগাও অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই ছেলে তার কোনো কথাই কানে তোলে না। অনুশ্রী বেগম ডাকাডাকি শুরু করলেন। রাজ একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। এবার তিনি রেগে গিয়ে কানে ধরে বসে দিলেন। সে ঘুমু ঘুমু চোখে হতভম্ব হলো। কিছুক্ষণ পর মায়ের রণচণ্ডী রূপ দেখে সে বুঝতে পারল কি হচ্ছে। তিনি ধমক দিয়ে বললেন, তোকে কতবার বারণ করেছি খালি গায়ে না শুতে? রাজ আম্মুর কোমর জড়িয়ে পেটে মাথা রেখে বলল, সরি আম্মু। তিনি একটু নরম হলেন। মাথায় হাত বুলিয়ে ছেলেকে ওয়াশরুমে পাঠিয়ে সমুদ্র ও অরণ্যের ঘরে গেলেন। দু ভাই বিদ ঘুটে ভঙ্গিতে ঘুমিয়ে আছে। দুজনের ঘুমানোর স্টাইল এতই খারাপ যে তা বলার বাহিরে। অরণ্যের পা দুটো বেডের উপরে ঠেকানো, আর সে সমুদ্রের পা জড়িয়ে ঘুমিয়ে আছে। সমুদ্র ঝুলে আছে, একটু এদিকে ওদিকে হলেই ধপাস করে নিচে পড়বে। অনুশ্রী বেগম মনে মনে বললেন, এই ছেলেগুলো কবে বড় হবে? তিনি দু ছেলেকে ডেকে তুলে প্রেমের ঘরে গেলেন। প্রেম পাশ বালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে। অনুশ্রী বেগম প্রেমের মাথায় হাত বুলিয়ে আদরে সরে ডাকলেন। প্রেম আধো আধো চোখ মেলে তাকিয়ে সামনের সব কিছু ঝাপসা দেখল। অনুশ্রী বেগম তার বেড সাইড টেবিল থেকে চশমা তুলে ছেলের চোখে পরিয়ে দিলেন। প্রেম মাকে দেখে হাসল। মায়ের হাত জড়িয়ে নিয়ে বলল, আম্মু মাথায় হাত বুলিয়ে দাও। অনুশ্রী বেগম মমতার সাথে মাথায় হাত বুলিয়ে দিলেন। ছেলেকে ফ্রেশ হতে পাঠিয়ে তন্ময় আর থরির রুমে গেলেন। দু পুস্কু ঘুমাচ্ছে। তিনি দুবার ডাকে দিতেই থরি উঠে গেল, কিন্তু তন্ময় উঠল না। তন্ময় যেন রাজের কার্বন কপি। কানের কাছে ড্রাম বাজালেও সে ঘুম থেকে উঠবে না। তার কাছে ঘুম খুব প্রিয় একটা সাবজেক্ট। তিনি অনেক কষ্টে তাকে তুলে ওয়াশরুমে পাঠিয়ে নিচে চলে গেলেন। 4 গিন্নি মিলে নাস্তার টেবিল রেডি করছে। প্রেরণা, প্রহেলিকা, কুহু, চিত্রা, পূর্ণতা, ইনায়া, তরি, তীরা সবাই রেডি হয়ে নিচে নামল। সবাইকে অনেক মিষ্টি দেখাচ্ছে। কিছু সময়ের মধ্যেই তরুণ শিকদার ও হ্যান্ডসাম লুকে হাজির। সবাই মিলে ডাইনিং টেবিল আলো করে বসে পড়ল। 4 কর্তা সকাল 7টার সাথে সাথে নাস্তা সেরে নেন। এটা তাদের নিয়ম। তাই এখন গিন্নিদের দামরা বাচ্চারা খাবে। সবাই সিরিয়াল ওয়াইজ বসে পড়ল। পুরো ডাইনিং টেবিল জমজমাট পরিবেশ। গিন্নিরা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। এমন সময় একটা স্টাইলিশ সুন্দরী মেয়ে এসে সোজা শুদ্ধের পাশের চেয়ারটায় বসে পড়ল। শুদ্ধ কেবল স্যান্ডউইচে কামড় বসিয়েছিল। কেউ পাশে এসে বসেছে অনুভব হতেই পাশে তাকালো। পাশের মানুষটাকে দেখে চোখ মুখ কুচকালো।
তুহিনা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে শুদ্ধের দিকে। পুরো টেবিল হা করে তাকিয়ে আছে শুদ্ধের দিকে। এটা দেখে সবাই মিটমিট করে হাসছে, কারণ তারা সবাই জানে তুহিনা শুদ্ধকে কতটা ভালোবাসে। প্রেরণা বলল, আপি তুমি কখন এলে? তুহিনা লাজুক হেসে বলল, কালকেই। সবার এত আদিক্ষেতা দেখে শুদ্ধ বিরক্ত হলো। সবাই বেশ উত্তেজিত, শুধু তিনজন ছাড়া, প্রহেলিকা, প্রণয় আর শুদ্ধ। শুদ্ধের ভীষণ রাগ হচ্ছে এই মেয়েটার উপর। এই মেয়ে ওর জিনা হারাম করে দিয়েছে। সবার খাওয়া শেষ হলে একে একে গাড়িতে গিয়ে বসলো। এক গাড়িতে 4 কর্তা, এক গাড়িতে 4 গিন্নি, এক গাড়িতে প্রণয়, প্রীথম, প্রেম, রাজ, সমুদ্র, অন্য এক গাড়িতে প্রেরণা, প্রহেলিকা, পূর্ণতা, ইনায়া, চিত্রা, কুহু, আরেক গাড়িতে তীরা, তরি, তন্ময়, সাধাব, শুদ্ধ। শুদ্ধ ড্রাইভিং সিটে বসতেই তুহিনা এসে ওর পাশে বসলো। শুদ্ধ রেগে গেল, কিন্তু কিছু বলল না। পরপর গাড়িগুলো শিকদার বাড়ির গেট অতিক্রম করে চলে গেল। তালুকদার বাড়ি আজ রাজকীয় স্টাইলে সাজানো হয়েছে, কারণ বড় ছেলের বিয়েতে তালুকদার সাহেব কোনো কমতি রাখতে চায় না। পৃথাকে সুন্দর করে সাজাচ্ছে তার একমাত্র ননদ সুহা। প্রিয়তা আর পরিণীতা লাল রঙের লেহেঙ্গায় রানীর মতো লাগছে। প্রিয়তা আর পরিণীতা তাদের জন্য বরাদ্দ করা কক্ষে বসে ভাবছে কে কোনটা পরবে। প্রিয়তা আর পরিণীতার বডি মেজারমেন্ট, হাইট, ওয়েট সব এক। প্রিয়তা স্যাম্পলের মধ্যে এক্সক্লুসিভ কালো রঙের একটা গাউন সিলেক্ট করলো। পরিণীতা পার্পেল রঙের একটি ডিজাইনার শাড়ি সিলেক্ট করলো। দু বোন মিলে হাসাহাসি আর গল্পের পাশাপাশি সাজগোজ শুরু করলো। পরিণীতা গলায় আর কানে এক্সক্লুসিভ ডায়মন্ড সেট পরে নিল। হাতে ডায়মন্ডের চিকন 4টি চুড়ি, কপালে ছোট হোয়াইট স্টোন টিপ, রিবন্ডিং করা চুলগুলো কাল করে ছেড়ে দিল। ফর্সা শরীরে শাড়িটা আর ম্যাচিং গহনাগুলো চকচক করছে, যেন সত্যি কোনো হুড়পড়ি। প্রিয়তা হা করে তাকিয়েছিল। পরি বলল, কি দেখছিস? প্রিয়তা বলল, তোকে ভীষণ সুন্দর লাগছে আপু। পরিণীতা প্রিয়তার গালে হাত দিয়ে বলল, তোর থেকে বেশি না। বলেই দু বোন হেসে দিল। এবার প্রিয়তা রেডি হয়ে নিল। কালো রঙের গাউনে তাকে একেবারে ব্ল্যাক কুইন লাগছে। অতি ফর্সা শরীরে কালো রংটা দারুণ মানিয়েছে। হাঁটু অবধি লতানো চুলগুলো কাল করে পিঠের উপরে ছেড়ে দিল। হাতে কালো রঙের চুড়ি, কানে সিম্পল ডায়মন্ড বসানো ইয়াররিং পরে নিল। কপালে ছোট্ট কালো টিপ, নীল চোখে হালকা কাজল আর ঠোঁটে ডার্ক লিপস্টিক। একদম পুতুলের মতো লাগছে মেয়েটাকে। সত্যি কোনো নারী যে একটা মায়াবী হয় সেটা প্রিয়তাকে দেখার আগে কেউ মানতেই চাইবে না। যে কোনো ছেলের হার্ট অ্যাটাক করানোর জন্য যথেষ্ট। দু বোনকে সত্যিকারের রাজকন্যার মতো লাগছে। আসলে শিকদার বংশের সবাই অতি সুন্দর আর সুদর্শনা। দুপুর 12টার দিকে শিকদার বাড়ির সবাই তালুকদার বাড়িতে এসে পৌঁছালো। পৃথাকে স্টেজে বসিয়ে রাখা হয়েছে। সাদিক আর তার বাবা চাচারা অতিথিদের আপ্যায়নের কোনো কমতি রাখছে না। শিকদার বাড়ির লোক বলে কথা। বাড়ির সব মেয়েরা বড় বড় চোখ করে তাকিয়ে আছে তরুণ শিকদারের দিকে। বিশেষ করে প্রণয় আর শুদ্ধকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। ছেলে দুটোকে বড্ড আকর্ষণীয় দেখাচ্ছে, একদম চকলেট বয়। এমনকি 4 কর্তাও এখনও যথেষ্ট সুদর্শন, কিন্তু তাদের এসব বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তাদের প্রত্যেকেরই কোনো না কোনো প্রিয়তমা রয়েছে। সবাই মিলে পৃথার কাছে গেল। পৃথার পাশেই দাঁড়িয়েছিল প্রিয়তা আর পরিণীতা। বিয়ে বাড়িতে বুড়ো থেকে ছোড়া সবাই হা করে তাকিয়ে আছে ওদের দিকে। বিয়ে বাড়ির বিশেষ প্রজাতির আন্টিদের চোখ মুখ চকচক করছে। হয়তো তারা মনে মনে বলছে, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। কিন্তু আফসোস, চাইলে কি আর সব পাওয়া যায়? শিকদার বাড়ির মেয়েদের নিয়ে এমন কল্পনা করাও তাদের জন্য বিলাসিতা। সবাই পৃথার সাথে দেখা করতে এলেন। পৃথা বাবা মা ভাই বোনদের দেখে আবেগপ্রবল হয়ে পড়ল। দৌড়ে গিয়ে সাদমান শিকদারকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তিনিও ভাতিজির মাথায় হাত বুলিয়ে দিলেন। এক এক করে সবার সাথে কথা বলছে পৃথা, কিন্তু দুজন পুরুষের চোখ স্থির হয়ে গেছে একটি নারীর উপর।
প্রণয় আশেপাশে তাকিয়ে দেখলো সব বয়সের ছেলেরাই প্রিয়তাকে দেখছে। বিশাল রাগ হলো তার। এই মেয়েটাকে সে ছোট থেকেই প্রয়োজন ব্যতীত বাইরের মানুষের সাথে মিশতে দিত না। তার কিনা আজ এসব অসহায় হয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। কিছু বলার বা অধিকার দেখিয়ে কিছু বলার অধিকারটাও ওর নেই। সে জানে সে যদি প্রিয়তাকে কিছু বলে বলতে দেরি, কিন্তু করতে দেরি হবে না। কিন্তু সে এমন করবে না, কারণ তার রক্তজাবা প্রথম থেকেই তার প্রতি ভীষণ দুর্বল। এখন তার এমন অধিকারবোধ প্রকাশে সে আরও দুর্বল হয়ে পড়বে। হঠাৎ করেই প্রিয়তার নজর পড়ল প্রণয়ের উপর। হোয়াইট ফর্মাল শার্টের সাথে ব্ল্যাক প্যান্ট ওকে ভীষণ সুদর্শন লাগছে। শরীরের জিম করার সুগঠিত মাসেলগুলো শার্টের উপর দিয়ে স্পষ্ট ভেসে উঠেছে। রীতিমতো সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে। প্রিয়তার ভীষণ খারাপ লাগলো, আবার রাগও হলো, আবার মনে মনে বলল, সে তো অন্য কাউকে ভালোবাসে, প্রতিনিয়ত জড়িয়ে থাকে অন্য কারোর সাথে। মায়া সেখানে কয়েকটা মেয়ে কি তাকালো আর না তাকালো তাতে কি বা আসে যায়? প্রিয়তা আবার মনে মনে বলল, যে পুরুষ অন্য কারো, সে পুরুষের প্রতি আমার কেন এত ভালোবাসা? যে শুনবে সেই পাপী বা পাপিষ্টা বলে আখ্যায়িত করবে। আমার নিশ্চিত জাহান্নামে ঠাঁই হবে না। আমি জানি আমি তোমাকে এই জন্মে কখনোই পাবো না, কিন্তু বিশ্বাস করো তোমাকে ভালোবাসাটা ছাড়তে পারবো না আমি। এসব ভেবে তার অন্তর চিরে নিঃশ্বাস বেরিয়ে এলো। সেলফি কুইন পরিণীতা ভীষণ পোজে ছবি তুলছে, কিন্তু সে মহাবিরক্ত, কারণ একটা ছবিও ওর মনের মতো হচ্ছে না। ও আপুর বিয়ের সকল অনুষ্ঠান মিলিয়ে মোট 4000+ ছবি তুলেছে। আশ্চর্যজনক হলেও সত্যি ওর অনেক ফটোগ্রাফার রয়েছে, প্রেরণা, প্রিয়তা, তীরা, তরি, ইনায়া, কুহু, চিত্রা, সবাই। কিন্তু এখন সে কাউকেই খুঁজে পাচ্ছে না। এর উপর উত্তপ্ত সূর্যের রশ্মিতে দাঁড়িয়ে থাকায় চেহারা লাল হয়ে গেছে। পরিণীতা গরমের মাঝে ভারী শাড়ি পরে রেগে গজগজ করতে করতে বলল, উফ, এত করে ডাকলাম একটা ছবি তুলে দেওয়ার জন্য, কেউ এলো না। সব স্বার্থপর বেইমানের দল। এখানে আমার মাস্টার মশাই থাকলে ওদের কাউকে লাগতো না। আদিবের কথা মনে পড়তেই ওর গাল লাল হয়ে উঠল। এমনিতেই ফর্সা মেয়ে, তার উপর গরমে টুকটুকে লাল হয়ে গেছে। লজ্জায় লালিমায় গাল দুটি যেন চেরি ফলের মতো দেখাচ্ছে। এমন সৌন্দর্যের বাহার দেখে সাদাব কয়েকটা হার্টবিট মিস করলো। শাড়ি পরিহিতা এই অতি সুন্দর রমণী তার বক্ষ পিঞ্জরে ঝড় বসিয়ে দিচ্ছে। সে কাছে এসে নমনীয় স্বরে বলল, ফুলপরি। পরিণীতা পেছনে ফিরে চাইলো। সাদাবকে দেখে মন মাতানো হাসি দিয়ে বলল, সরি ভাইয়া, ওই দিনের জন্য। সাদাব মনে মনে বলল, এভাবে হেসো না ফুলপরি, তাহলে যে নিজেকে কন্ট্রোল করা অনেকটাই কষ্ট হয়ে যাবে। সাদাব বলল, ও, আমি কিছু মনে করিনি। কি করছো তুমি ফুলপরি? পরিণীতা ঠোঁট উল্টে বলল, আমাকে ছবি তুলে দেওয়ার মানুষ পাচ্ছি না, আপু বনুরা কেউ আসছে না। সাদাব ওর গাল টেনে দিয়ে বলল, এই ব্যাপারে আমি আছি তো। পরিণীতার চোখ খুশিতে চিকচিক করে উঠল। সাদাব প্রশস্ত হাসলো। এই মেয়েটার সামান্য আনন্দও যে তাকে কতটা প্রশান্তি দেয় সেটা কি এই সপ্তদশী জানে? সাদাব ও পরিণীতা বাড়ির পাশের বাগানে গেল। সাদাব ওকে বিভিন্ন পোজে ছবি তুলে দিচ্ছে, আর পরিণীতা একের পর এক পোজ দিচ্ছে। প্রায় 100-র মতো ছবি তোলার পর পরিণীতা ছুটে এসে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, কই দেখি ছবিগুলো। সাদাব নিজের ফোনে ছবি তুলছিল, তাই ফোনটা ওর হাতে ছিল। পরিণীতা মন দিয়ে একের পর এক ছবি দেখছে, সবগুলোই প্রায় অসাধারণ। এমন সময় দূর থেকে অরণ্য ডাক দিল, ভাইয়া শুনছেন? সাদাব ফিরে তাকালো। অরণ্য আবার বলল, আপনাকে বড় দাদান ডাকছে। সাদাব পরিণীতার দিকে তাকিয়ে বলল, ফুলপরি তুমি দেখো, আমি একটু আসছি। পরিণীতা মাথা নাড়ল। সাদাব অরণ্যের সঙ্গে ভেতরের দিকে যাচ্ছিল। এমন সময় অরণ্য বলল, ভাইয়া আপনি তো জেন্টাল হয়ে ওই চুন্নিকে কেমন করে পছন্দ করলেন? সাদাব বুঝতে পারলো, কপালে ভাঁজ ফেলে বলল, কে চুন্নি? অরণ্য দুষ্টু হেসে বলল, বুঝি বুঝি, সবই বুঝি। সাদাবের কপালে ভাঁজ মিলিয়ে গেল। সে ক্ষীণ হাসলো। অরণ্য বলল, ভালো মানিয়েছে, চালিয়ে যান। সাদাব প্রণয়ের সাথে কথা বলে ফিরছিল। এমন সময় ফোন বেজে উঠল। পকেট থেকে বের করে দেখলো এটা পরিণীতার ফোন।
তখন পরিণীতা নিজের ফোনটা সাদাবের হাতে দিয়েছিল। সে দেখলো স্ক্রিনে একটা নাম ভাসছে, মাস্টার মশাই। সাদাব ভাবলো হয়তো ওর কোনো সার হবে, ধরবে কি ধরবে না, একটু ইতস্তত করছিল। কিন্তু বারবার ফোন আসতে দেখে আগের জায়গায় ছুটে গেল, কিন্তু আশেপাশে কোথাও পরিণীতা নেই। বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলো। উপাস থেকে পুরুষালী কণ্ঠ ঝাঁসিয়ে উঠল। এই মেয়ে, তোমার সমস্যা কি? কখন থেকে ফোন দিয়েই যাচ্ছি। সাদাব অবাক হলো, স্যার এমনভাবে কথা বলছে কেন? আদিপ আবার বলল। অ্যাঞ্জেল, কথা বলছো না কেন? সাদাব আরো অবাক হলো, সে বলল, আমি পরিণীতা নই। আদিপ হতবাক হয়ে কণ্ঠ নামিয়ে বলল, আপনি তাহলে কে? সাদাব বলল, আমি পরিণীতার আপনজনদের মধ্যে পড়ি। কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে আমাকে বলতে পারেন, আমি ওকে বলে দেব। ওকে আশেপাশে খুঁজে পাচ্ছি না। আদিপ বলল, ও তেমন কিছু না। বলে ফোন কেটে দিল। সাদাব ভাবলো আজব কি হলো, কিছুই বুঝলো না। ফোন কেটে ফোনটা শক্ত করে চেপে ধরলো। সে ভাবছিল লোকটা কি বলল, আপনজন, আর অ্যাঞ্জেলের ফোন তার কাছে কেন? আদিপ নিজেকে শান্ত করলো। সে জানে পরিণীতা তাকে কতটা ভালোবাসে, তাই এইসব উল্টাপাল্টা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। এমন সময় মনোয়ারা বেগম ভাতের থালা হাতে ঘরে ঢুকলেন। ছেলের সামনে বসে ভাত মাখাতে মাখাতে বললেন, বাবাজান, তোর বাপের শরীরটা ভালো যাচ্ছে না, তুই কোনো চাকরি বাকরি পেলি? আদিপ মায়ের মায়াময় মুখের দিকে চেয়ে বলল। মনোয়ারা বেগমের চোখ খুশিতে চিকচিক করে উঠল। তিনি ছেলের মুখে ভাতের লোকমা তুলে দিয়ে বললেন, কিসের চাকরি বাজান? কলেজের চাকরি আম্মা। মনোয়ারা বেগম মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাপ, তুই মাস্টার হয়ে গেছিস? তার চোখের কোণে আনন্দ অশ্রু চিকচিক করছে। কথায় আছে না, আল্লাহ সবাইকে সবকিছু দেয় না, কাউকে টাকা পয়সা দেন, আবার কাউকে সুখ শান্তি দেন। ঠিক তেমনি আদিবের হয়তো অত টাকা নেই, কিন্তু সুখ শান্তি আর ভালোবাসার কোনো কমতি নেই। আল্লাহর কাছে তার এখন একটাই চাওয়া, তার ভালোবাসার পরিটাকে যেন আল্লাহ তার নামে লিখে দেন। সে জানে সে কোনো দিক থেকে পরিণীতার তার যোগ্য নয়। কথায় রাজকন্যা আর কথায় সে অতি সাধারণ একটা ছেলে, তবুও সে সৃষ্টিকর্তার কাছে প্রতিটি মোনাজাতে তার ভালোবাসার আকুতি জানায়। আদিপ ভাবল, আজকে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে অ্যাঞ্জেল। শুদ্ধকে প্রায় আধ পাগল বানিয়ে ছেড়েছে তুহিনা। শুদ্ধ যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে। শুদ্ধের অপমান মিশ্রিত কটু বাক্য তার চামড়ায় ভেদ করে ভেতরে ঢুকাতেই পারছে না। সে যেন প্রতিজ্ঞা করে নিয়েছে শুদ্ধের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়ে তবে শান্ত হবে। তুহিনা চৌধুরী শুদ্ধের ফুপি ত্রিনা চৌধুরীর একমাত্র মেয়ে, পেশায় ডাক্তার। সে ডাক্তার হতে চায়নি, কিন্তু শুদ্ধের কাছাকাছি থাকার জন্য নিজের পছন্দের বিষয় ছেড়ে মেডিকেলে ভর্তি হয়েছিল। অনেকক্ষণ পর শুদ্ধ তেতে উঠে বলল, কি সমস্যা তোর? মারবো টেনে একচর বেয়াদব মেয়ে। আমার পিছে পিছে কি? হ্যাঁ, আরেকবার আমার পিছনে আসলে আই সোয়ার এখানেই তোকে পুঁতে দিয়ে যাব। মাইন্ড ইট। ভরা বিয়ে বাড়িতে এমন অপমানে তুহিনার মুখ থমথমে হয়ে গেল, চোখের জল টলমল করে উঠল। শ্রেতা ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল, আপু, তুমি ঠিক আছো? শ্রেতা আবার বলল, তুমি তো জানো আপু, ভাইয়া তোমাকে পছন্দ করে না, তাও সব সময় কেন ওর পিছে পড়ে থাকো? তুহিনার চোখ ভরা জল নিয়ে শুদ্ধের যাওয়ার পানে তাকিয়ে বলল, ভীষণ ভালোবাসি যে,